প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়, যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা একটু খেয়াল করব। কোনো সমস্যা থাকলে আমরা সলিউশন করার চেষ্টা করব। অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনীয় কোম্পানি মূলধন। প্রথম অংশটার দিকে তাকালে আমরা একটু বুঝতে পারি যৌথ মূলধনীয় কোম্পানি, দ্বিতীয় অংশটা মূলধন। প্রথমে আসি, যৌথ মূলধনীয় কোম্পানি বলতে কি বুঝি। যেহেতু একটা কোম্পানি 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘতে বলা আছে, কোম্পানি আইনের অধীন গঠিত, নিবন্ধিত ও পরিচালিত প্রতিষ্ঠানকে যৌথ মূলধনীয় কোম্পানি বলে। 1994 সালের আইনে কোম্পানি আইনের অধীন, তাহলে কোম্পানি আইনে কিছু বৈশিষ্ট্য বলা থাকবে যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে এটা যৌথ মূলধনীয় কোম্পানি। তো বৈশিষ্ট্য যাওয়ার আগে আমরা দেখি, সবগুলো বৈশিষ্ট্য না দেখে মূল বৈশিষ্ট্যগুলোর দিকে একটু তাকাই। প্রথম যে বৈশিষ্ট্যটা, কৃত্রিম ব্যক্তিসত্তা। কৃত্রিম ব্যক্তিসত্তা বললে আমি একটা ব্যক্তি, তাহলে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বোঝায়? কোম্পানি যেহেতু কোনো ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান, যৌথ মূলধনীয় কোম্পানি আইনে 1994 সালে বলা আছে এটা যদিও একটা প্রতিষ্ঠান কিন্তু একটা ব্যক্তির নিয়ে কাজ করবে। এর একটা সিল থাকবে, ওই সিলটা যেখানে ব্যবহার করা হবে সেই ব্যবহৃত জায়গায় বোঝা যাবে যে এটা একটা ব্যক্তি নিয়ে কাজ করতেছে, কৃত্রিম ব্যক্তিসত্তা। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে চিরন্তন অস্তিত্ব। কোম্পানি গঠন করার যেরকম প্রসিডিউর আছে, প্রসিডিউর পর এটা বিলুপ্তি করাও ঠিক তেমনই কি কঠিন। কোম্পানি গঠন করার সময় ধরে নেওয়া হয় আজীবন এটা চলতে থাকবে, যদিও এটা আজীবন চলে না, এটা যখন বিলুপ্ত করা হয় তখন এটা অ্যাবলিশ হয়ে যায়। বিলুপ্ত করার আগ পর্যন্ত এটা চিরস্থায়ী সংগঠন হিসাবে কি ধরা হয়। সদস্য সংখ্যা, যৌথ মূলধনীয় কোম্পানির সদস্য সংখ্যা। যৌথ মূলধনী কোম্পানি দুই প্রকার, একটা প্রাইভেট কোম্পানি, একটা পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি সদস্য সংখ্যা থাকবে সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন 7 জন আর সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। শেয়ার যতটা, সংখ্যাও কি ঠিক ততটা থাকবে। এরপর যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, শেয়ার মূলধন। নর্মালি আমরা যখন এক মালিকানা কারবার প্রতিষ্ঠা করি, নিজের পকেট থেকে টাকা দিয়ে দিই, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে আসি, হয়তোবা ব্যাংক থেকে লোন নিই। কিন্তু যৌথ মূলধনীয় কারবার হতে হলে বাজারে শেয়ার ছাড়তে হবে, শেয়ার থেকে সেই মূলধনটাই কি সংগ্রহ করতে হবে। পরবর্তী যে বৈশিষ্ট্যের দিকে আমরা তাকাই, শেয়ার হস্তান্তরযোগ্য। যে শেয়ারটা বিক্রি করা হয়, যিনি শেয়ারটা ক্রয় করেছেন, ওই শেয়ার ক্রেতা অন্য কোনো ক্রেতার নিকট এটা ইচ্ছা করলে বিক্রয় করে নিতে পারে, বিক্রয় করতে পারবে। সাধারণ সম্পত্তি যেরকম আমরা কি বিক্রয় করতে পারি, ঠিক শেয়ারও এক জায়গায় একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির কাছে বিক্রি করা যায়। এজন্য এটাকে বলা হয় শেয়ার হস্তান্তরযোগ্য। তাহলে সবগুলো বৈশিষ্ট্যকে যদি আমরা একত্রিত করি, যৌথ মূলধনীয় কোম্পানি বলতে আমরা বোঝাই এমন এক ধরনের প্রতিষ্ঠান যার কৃত্রিম ব্যক্তি সত্তার বৈশিষ্ট্য রয়েছে, যেটার অস্তিত্ব চিরস্থায়ী। আজকে গঠন করলাম, কালকে ভেঙে যাবে না, চিরস্থায়ীভাবে এটা কি সংগঠন হিসেবে ধরে নেওয়া হবে। এটা সদস্য সংখ্যা কি থাকবে, পাবলিকের ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে 2 থেকে 50 আর পাবলিকের ক্ষেত্রে 7 থেকে, শেয়ারের সংখ্যা যতটা হয়। এটার মূলধনটা সংগ্রহ করা হবে আত্মীয় স্বজনের পকেট থেকে না, নিজের পকেট থেকে না, শেয়ার বিক্রির মাধ্যমে। আর এই শেয়ারটা হবে হস্তান্তরযোগ্য। তাহলে যৌথ মূলধনীয় কোম্পানি 1994 সালের যে আইনটা আছে, সে আইনের 2-1 ঘতে বলা আছে কোম্পানি আইনের অধীনে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত। তাহলে কোম্পানি আইনের অধীনে হলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে এটা যৌথ মূলধনীয় কোম্পানি। এবার আসি যৌথ মূলধনীয় কোম্পানির পর এর মূলধন। মূল টপিকস হচ্ছে মূলধন।
যৌথ মূলধনী কোম্পানি বেসিক্যালি দুইভাবে মূলধন কালেকশন করতে পারে। এক, এটা শেয়ার বিক্রয় করতে পারে। দুই, ঋণপত্র বিক্রয় করতে পারে। মজার ব্যাপার হলো এই অধ্যায়টার নাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন। অনেকে এই অধ্যায়টাকে যৌথ মূলধনী কোম্পানি মূলধন নামে না চিনার চেয়ে শেয়ার ইস্যু নামেই কি বেসিক্যালি চিনে থাকে, কারণ এই অধ্যায় থেকে যে অঙ্কটা আসবে সেই অঙ্কটার নামই হচ্ছে শেয়ার ইস্যু। যদি আমরা একটু তাকাই, প্রথমত এটা মূলধন কালেকশন করতে পারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে, দ্বিতীয়ত এটা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে। যদিও এটা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে মূলধন কালেকশন করতে পারে, মূলধন না, এটা ঋণ কালেকশন করতে পারে, টাকা কালেকশন করতে পারে। কোম্পানির মূল টার্গেট থাকে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শেয়ার বিক্রয়। প্রথমত আসো শেয়ার, একটা শব্দ শেয়ার, তোমরা সবাই জানো শেয়ার। শেয়ার মানে কি? অংশ, ভাগ। বলা হয় যে বাবার যদি দুইটা ছেলে থাকে তাহলে তার সম্পত্তিটা কয়টা ভাগ হবে? দুইটা। শেয়ারটা বলতে কি বোঝায়? ওই সম্পত্তির অংশ। কোম্পানির ক্ষেত্রে শেয়ার কি? শেয়ার বলতে কোম্পানি মোট যে মূলধন আছে সেই মূলধনের এক একটা অংশকে বলা হয় শেয়ার। কারো একার পক্ষে ধরো 1 কোটি টাকা দিয়ে একটা কোম্পানি গঠন করা প্রয়োজন, 1 কোটি। কারো একার পক্ষে 1 কোটি টাকা দেওয়া অনেকটা অসম্ভব। তো 1 কোটি টাকা সে ভাগ করা হলো, প্রতিটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে সে বাজারে 1 লক্ষ শেয়ার ছাড়বে, একটা শেয়ারের মূল্য হবে 100 টাকা। কেউ হয়তো বা 500 শেয়ার ক্রয় করবে 100 টাকা করে, যার মূল্য দাঁড়াবে 5,50,000। হয়তোবা কেউ 1000 শেয়ার ক্রয় করবে, হয়তোবা কেউ 10,000 শেয়ার ক্রয় করবে। এরকম করতে করতে তার যে বাজারে 1 লক্ষ শেয়ার ছাড়া হয়েছে শেয়ারটা বিক্রি হয়ে যাবে। 1 লক্ষ শেয়ার যখন বিক্রি হয়ে যাবে তাহলে তার মূলধন দাঁড়াবে 1 কোটি টাকা। এই যে প্রতিটা অংশ ভাগ করা হয়েছে, কতটা ভাগ করা হয়েছে? 1 লক্ষ ভাগ করা হয়েছে। 1 লক্ষ ভাগ 1 লক্ষ অংশ, এই প্রতিটা অংশকে বলা হয় এক একটা শেয়ার। টোটালটা হচ্ছে শেয়ার মূলধন, আর প্রতিটা অংশকে বলা হয় এক একটা শেয়ার। এবার মূল যে বিষয়, এটা হচ্ছে শেয়ার কাকে বলে। আর এই চ্যাপ্টারটাই তোমার মোস্ট অফ দা 90% আলোচনা হবে শেয়ার ইস্যু সংক্রান্ত। শেয়ার কিভাবে বাজারে ছাড়া হয়। তুমি শেয়ার ক্রেতা না, শেয়ার বিক্রেতা হিসাবে চিন্তা ভাবনা করো। শেয়ার বিক্রেতা হিসাবে একটু চিন্তা ভাবনা করি আমরা। আসো, সাপোজ আমরা একটা কোম্পানি গঠন করলাম। বাজারে শেয়ার ছাড়তে হলে আগে নিবন্ধন নিতে হবে, অনুমোদন নিতে হবে। অনুমোদিত কোম্পানি, অনুমোদিত প্রতিষ্ঠান থেকে, সরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিটা শেয়ারের মূল্য ধরো 100 টাকা করে অনুমোদন নেওয়া হয়েছে 1 লক্ষ শেয়ার। তাহলে টোটাল আমার অনুমোদিত মূলধন হচ্ছে 1 কোটি টাকা। এটা হচ্ছে অনুমোদিত মূলধন। আমি কখনো এর চাইতে বেশি কালেকশন করতে পারবো না। অনুমোদন নেওয়ার পর এবার মার্কেটে যে আমি শেয়ারটা ছাড়ি, শেয়ারটা ক্রেতাকে দৃষ্টি আকর্ষণ করি বিজ্ঞাপনের মাধ্যমে শেয়ারটা ক্রয় করার জন্য। শেয়ার ইস্যু, এটাকে বলা হয় শেয়ার ইস্যু। তাহলে একটা শব্দ দাঁড়ালো শেয়ার ইস্যু। প্রথমটা ছিল শেয়ার, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। এবার আসো শেয়ার ইস্যু। ইস্যু মানে ছাড়া, বাজারে ছাড়া। আমি ইস্যু করলাম, বাজারে একটা বিজ্ঞাপন দিলাম পত্রিকার মাধ্যমে। এবার ক্রেতা এটা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবে। শেয়ার বাজারে ছাড়ার প্রসিডিউর আছে, পদ্ধতি আছে 3টা। 1 সমহার, 2 অধিহার, 3 অবহার। আমি আবার বলতেছি, শেয়ার বাজারে ছাড়তে হলে 3টা পদ্ধতিতে বাজারে শেয়ার ছাড়া যায়, ইস্যু করা যায়।
সমহার, অধিহার, অবহার। বাজারে যখন আমি শেয়ারটা ছাড়বো, শেয়ার ছাড়ার আগে আমাকে অনুমোদন নিতে হবে। একটা শেয়ারের দাম আমরা ধরলাম 100 টাকা করে অনুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন নেওয়ার পর এই শেয়ারটা যদি আমি বাজারে 100 টাকা করেই ছাড়ি, কমও না বেশিও না, এটাকে বলা হয় সমহার। যত টাকা অনুমোদন নেওয়া হয়েছে ঠিক তত টাকাই বাজারে ছাড়া হয়েছে, এটা হচ্ছে সমহার। এবার আসো অধিহার। আমি যে শেয়ারটা ইস্যু করব, আমার প্রতিষ্ঠানের সুনাম অনেক বেশি। যেমন গ্রামীণ ফোন যখন বাজারে শেয়ার ছাড়ে তখন এর চাহিদা আগে থেকেই কি ছিল? প্রচুর। এরকম যদি চাহিদা প্রচুর থাকে তাহলে বিক্রেতা কি করবে? আমি কি করব বিক্রেতা হিসেবে? যেটার দাম ছিল, অনুমোদন নিয়েছি 100 টাকা, এখন বাজারে এটা ছেড়ে দিলাম 120 টাকা অথবা 140 টাকা অথবা 150 টাকা। এই যে নিবন্ধন নিয়েছি, আমি অনুমোদন নিয়েছি একটা শেয়ার 100 টাকা, বাজারে ছাড়তেছি এর চাইতে বেশি মূল্যে, এটাকে বলা হয় অধিহার। এটা কখন ছাড়া যাবে? যদি প্রতিষ্ঠানের সুনাম বেশি থাকে। সুনাম কম থাকলে কখনো অধিহারে শেয়ার ইস্যু করা যাবে না, কেউ কিনবে না। তো আমি সুনাম যখন বেশি থাকবে অধিহারে শেয়ার ইস্যু করতে পারবো। অধিহার মানে কি? বেশি মূল্যে, যেই মূল্যে আমি নিবন্ধন নিয়েছিলাম তার চেয়ে বেশি মূল্যে বাজারে ছাড়াকে বলা হয় অধিহার। এবার আসো অবহার। এবার প্রতিষ্ঠানের সুনাম ঠিক অধিহারের অপোজিট, ঠিক ততটা ভালো না। ক্রেতা, আমি নতুন প্রতিষ্ঠান, ক্রেতা কিনবে কিনা আমি সন্দেহ, তাই আগে যেটার মূল্য ছিল 100 টাকা, এটা এখন বাজারে ছেড়ে দিলাম আমি 90 টাকা। 100 টাকা অনুমোদিত মূলধন, 90 টাকায় বাজারে ছাড়লাম। এই যে কম মূল্যে বাজারে ছাড়া, এটাকে বলে অবহার। তাহলে শেয়ার বাজারে আমি ছাড়তে পারি কয়টা পদ্ধতিতে? 3টা: সমহার, অধিহার, অবহার। সমহার মানে যে মূল্যে নিবন্ধন হয়েছে সে মূল্যে বাজারে ছাড়তে পারি। অধিহার মানে যে মূল্যে নিবন্ধন হয়েছে তার চেয়ে অধিক মূল্যে। আর অবহার মানে যে মূল্যে নিবন্ধন নেওয়া হয়েছে তার চেয়ে কম মূল্যে। এখন সেই শেয়ার যখন বাজারে আমি ছাড়বো, বাজারে ছাড়ার পর যদি আমি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সমহার, সমহারটা নিয়ে কথা বলি। যদি আমি বাজারে ছাড়ি, বিজ্ঞাপন দিই, তাহলে প্রসিডিউরটা কি দাঁড়াবে? একটু দেখি আমরা প্রসিডিউর, মূল যে অঙ্কের পার্ট, প্রসিডিউরটা দেখি। আমি বাজারে ছাড়লাম, বিজ্ঞাপন দিলাম পত্রিকায়। যারা যারা শেয়ার কিনতে আগ্রহী তারা এবার আমার কাছে কি করবে? কোম্পানির আবেদন করবে। কিসের মাধ্যমে? ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আমার একটা ব্যাংক, ওই প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের টাকা জমা দিয়ে তারা আবেদন করবে। এটাকে বলে শেয়ার আবেদন। আবেদন করার পর এখন আমি বাজারে ছেড়েছি, ধরো 10,000 শেয়ার বাজারে ছাড়ছি। ছাড়ার পর এবার আবেদন যদি এই 10,000-এর তুলনায় বেশি পড়ে, অনেকে আবেদন করতে পারে 10,000 শেয়ার বাজারে ছেড়েছি, এক্স্যাক্টলি কাটায় কাটায় যে 10,000-এ আবেদন পড়বে তার সম্ভাবনা খুবই কম। কমও পড়তে পারে, বেশিও পড়তে পারে। বেশি পড়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ অনেক অনেক মানুষ। এখন যদি বাজারে আমি 10,000 শেয়ারের ছাড়ি, আবেদন করার জন্য বিজ্ঞাপন দেই, সেখান থেকে বিজ্ঞাপন দেওয়ার পর আবেদন পড়েছে সাপোজ 12,000 শেয়ারের জন্য, আমার প্রতিষ্ঠানের 12,000 শেয়ারের জন্য যদি আবেদন পড়ে, প্রথমত আমি 10,000 ছাড়ছি বাজারে, পাইছি আবেদন 12,000, তাহলে অতিরিক্ত পাইছি কয় হাজার শেয়ারের আবেদন? 2,000। এই যে 2,000 শেয়ার আবেদন, প্রথমত 12,000 পাবো, পাওয়ার পর এই 2,000 শেয়ারের টাকা আমি ফেরত দিব। কারণ এই শেয়ার টাকা আমি তো 10,000-এর বেশি, আমি বাজারে ছাড়ছি 10,000 বেশি রাখতে পারবো না। 10,000 বেশি যদি না রাখি, 10,000 রাখবো, বাকি 2,000 ফেরত দিব। 2,000 ফেরত দেওয়ার পর বাকি যে 10,000 থাকবে, এটা কোথায় স্থানান্তর করব? মূলধন হিসেবে স্থানান্তর করব। কারণ শেয়ারের টাকা যারা আবেদন করেছে তারা আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টাকা দেয়নি, তারা দিয়েছে কোম্পানির মূলধন হিসেবে। তাহলে এই আবেদনের 2টা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে ফেরত দিব, আর যে অংশটা আমি বাজারে ছেড়েছি
এটা থাকবে মূলধন, দুইটা অংশ হয়ে গেল। এই শেয়ার ইস্যু জাস্ট এই বিষয়টা বুঝলে চলবে। প্রথমত আমি কি করব, শেয়ার বাজারে প্রচারপত্র ইস্যু করব, ইস্যু করার পর এটাকে বলা হয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেওয়ার পর প্রসিডিওর শুরু হবে, তারা আবেদন করবে, আবেদন করলে যদি বেশি হয় ফেরত দেবো, যদি বেশি না হয় 10,000-এর জায়গায় যদি আমি 10,000-ই আবেদন পাই তাহলে আর ফেরত দেওয়ার দরকার নাই, পুরো টাকাটাই মূলধন হিসাবে স্থানান্তর করবো। 10,000 না পেয়ে যদি মূলধন 9,000 আবেদন পাই তাহলে তো ফেরত দেওয়ার দরকার নেই, আমি আরো কম পেয়েছি, কম টাকাটা কোথায় স্থানান্তর করবো, মূলধন হিসাবে। শুধুমাত্র যখন বেশি পাবো তখন মূলধন হিসাবে স্থানান্তর করবো। সে বাজারে ছাড়তে পারি কয়টা মূল্যে, আমরা আগেই বলেছি 3টা মূল্যে, সমহারে, অধিহারে, অবহারে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কি সমহার। সমহারে যদি বাজারে ছাড়ি, শেয়ার ইস্যু করি, প্রথম যে প্রসিডিউর, প্রথম হচ্ছে জাবেদা দিতে হবে। জাবেদা একদম সিম্পল। জাবেদা যদি দেই, দেখো আমি একটু আগে আলোচনা করেছি, জাবেদা দেওয়ার সময় প্রথমত যে বিষয়টা, আমি বাজারে বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন দিলে কোনো লেনদেন হয় না, কিন্তু আমরা জানি তোমরা হিসাব বিজ্ঞান স্টুডেন্ট নিয়ে জানো যে জাবেদা কখন দিবে, যদি লেনদেন হয়। আমি বাজারে বিজ্ঞাপন দিলাম, আমার কি লেনদেন, টাকাটা অর্থনৈতিক আদান প্রদান হয়েছে, হয়নি। দেওয়ার পর যারা ক্রেতা তারা আমার কাছে কি করবে, আবেদন জানাবে। এই যে আবেদন জানাবে, কিভাবে আবেদন জানাবে, তারা আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তারপর কি আবেদন জানাবে। যদি টাকা জমা দেয় তাহলে প্রথম যে জাবেদাটা হবে এটা হচ্ছে শেয়ার আবেদনের জন্য। প্রথম যে জাবেদাটা সেটা হবে শেয়ার আবেদনের জন্য। তো শেয়ারে যদি আবেদনের জন্য আমি জাবেদা দিই, তাহলে হিসাব করো আমি প্রতিষ্ঠানে শেয়ার বাজারে ছেড়েছি, তুমি চিন্তা ভাবনা করো প্রতিষ্ঠানের দিক দিয়ে, যে ব্যক্তি আবেদন করতেছে তার দিক দিয়ে না, আমার প্রতিষ্ঠান দিকে আমি আবেদন জমা নিচ্ছি। যদি জমা নেই তাহলে যে আবেদন করতেছে সে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিবে, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে শেয়ার যখন সে আবেদন করবে আমার কাছে, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিবে, অ্যাকাউন্টে টাকা জমা দিলে ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাহলে কি ব্যাংক হিসাব ডেবিট, আর কিসের বিনিময়ে পেয়েছি এটা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো প্রথমত শেয়ার আবেদনের টাকা পাবো, যদি পাই তাহলে যে প্রতিষ্ঠানটা গঠন করেছে সেই প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স বাড়বে। সে ব্যাংক ব্যালেন্স বাড়লে, ব্যাংক ব্যালেন্স যখন বাড়ে তখন যদি বাড়ে তাহলে এটা সম্পদ বাড়বে। সম্পদ বাড়লে, সম্পদ কি হয় সবসময় বাড়লে, ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। কার এগেনস্টে পেয়েছি, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সে আবেদনের টাকা এবার আমি কোথায় নিব, বন্টন করব। কোথায়, সে আবেদনের টাকা যদি আমাকে যতটা আবেদন করা হয়েছে ঠিক ততটাই দেওয়া হয় তাহলে সে আবেদন আমি মূলধন হিসেবে স্থানান্তর করব। আর যদি বেশি দেওয়া হয় ফেরত দিয়ে বাকিটা মূলধন হিসেবে স্থানান্তর করব। যে আবেদন করেছে সেই টাকা আমাকে দেয় নাই বাসায় নিয়ে যাওয়ার জন্য, সেই টাকাটা দিয়েছে কেন, মূলধন হিসেবে নেওয়ার জন্য। তাহলে 2 নাম্বার যে ঘটনাটা ঘটবে, লেনদেনটা হবে, সে আবেদনের টাকা, শেয়ার আবেদনের টাকা কোথায় স্থানান্তর করব, শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করব, আর অতিরিক্ত টাকা ফেরত দিব। যদি শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর করি তাহলে জাবেদা কি হবে, শেয়ার আবেদন এতক্ষণ পর্যন্ত কি ছিল, ক্রেডিট। এখন এই টাকাটা কোথায় স্থানান্তর করব, মূলধন হিসেবে যদি স্থানান্তর করি তাহলে শেয়ার আবেদনের আমার আগের জাবেদা ছিল ক্রেডিট, এখন হয়ে যাবে 2 নাম্বার জাবেদায় মূলধন হিসেবে স্থানান্তরের সময় শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট। এই টাকাটা কোথায় নিব, মূলধন। তাহলে মূলধন সর্বদা কি হয়, ক্রেডিট, মূলধন হিসাব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদনের টাকা কোথায় নিলাম, শেয়ার মূলধন। তাহলে শেয়ার আবেদন আগে জাবেদা ছিল ক্রেডিট, এখন হবে কি ডেবিট। আর কোথায় নিলাম, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার মূলধনের চাইতে যদি অতিরিক্ত আবেদন পাই, আমি বাজারে ছেড়েছিলাম 10,000, আবেদন পেয়েছি 12,000, তাহলে কত বেশি পেলাম, 2,000 শেয়ার আবেদনের টাকা বেশি পেলাম। সেই 2,000 শেয়ার যদি বেশি পাই, মূলধনে তো নিতে পারবো কয় হাজার, 10,000, তাহলে 2,000 বেশি পাইছি। 10,000 জায়গায় যদি 10,000ই পাই তাহলে কোনো সমস্যা নাই। 10,000 জায়গায় যদি আমি 2,000 বেশি পাই, 3,000 বেশি পাই, 4,000 বেশি পাই, ওই টাকাটা আবার আবেদনকারীকে ফেরত দিতে হবে। আবেদনকারী কোথায় টাকাটা জমা দিয়েছিল, আমার ব্যাংক হিসাবে। সেই ব্যাংক ব্যালেন্স যদি আমি ফেরত দিই তাহলে ব্যাংক ব্যালেন্সটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে যদি বেশি পাই,
শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যদি বেশি না পাই তাহলে ঠিক আছে, এরপর যদি বেশি পাই তাহলে দাঁড়াবে সাথে সাথে ব্যাংক হিসাব ক্রেডিট। আমি আবারও বলতেছি, প্রথম জাবেদাটা হবে, এই দুইটা জাবেদা ভালোভাবে পারলে তুমি শেয়ার ইস্যু তোমরা মনে রাখো 100% কি পারবা। প্রথম জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন, আবেদন পেলাম, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এরপর দ্বিতীয় যে জাবেদাটা, এটা হচ্ছে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর, শেয়ার আবেদন ডেবিট, মূলধন ক্রেডিট। এখন শেয়ার সেই মূলধনের টাকা যদি মূলধন যত টাকা আবেদন পাওয়ার কথা তার চেয়ে যদি বেশি পায় তাহলে শেয়ার আবেদন ডেবিট, মূলধন ক্রেডিট, সাথে সাথে হবে কি ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি আমি অতিরিক্ত আবেদন না পাই তাহলে ব্যাংক হিসাব আসবে না। এই দুইটা জাবেদা জাস্ট। এর পরবর্তীতে একটা জাবেদা থাকতে পারে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ অথবা শেয়ার অবলেখকের কমিশন। অনেক সময় থাকবে, থাকবে না, ব্যাংক চার্জ অথবা অবলেখকের কমিশন। আচ্ছা, তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে ব্যাংক চার্জ কি বা অবলেখকের কমিশন কি, অবশ্যই বলবা স্যার এটা কি খরচ। এটা খরচ যদি হয়, ব্যাংক চার্জ, ব্যাংক যে তোমার পক্ষ থেকে এই যে আবেদনের টাকা কালেকশন করবে সে অবশ্যই কিছু চার্জ কেটে নেবে। অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের শেয়ারগুলো বাজারে বিক্রি হচ্ছে না, এই জন্য দালাল নিয়োগ করা হয় যাদেরকে বলে আমরা শেয়ার অবলেখক। সে দালালদের এক প্রকারের কমিশন দিতে হয়, চার্জ দিতে হয়, সেটাকে বলা হয় ব্যাংক অবলেখকের শেয়ার অবলেখকের কমিশন। এই যে কমিশন দেই বা ব্যাংক চার্জ দেই, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য কি খরচ। খরচ সবসময় কি হয় ডেবিট। তার মানে ব্যাংক চার্জ অথবা কমিশন, অবলেখকের কমিশন, কমিশন যদি হয় তাহলে জাবেদা কি হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট অথবা অবলেখকের কমিশন হিসাব ডেবিট। ব্যাংক চার্জ হলে ব্যাংক চার্জ ডেবিট, অবলেখকের কমিশন হলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট। এই টাকাটা তাদেরকে কোথা থেকে দেওয়া হবে? আমার যে ব্যাংক ব্যালেন্স আছে সেখান থেকে দেওয়া হবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এই তিনটা জাবেদা পারলে ব্যাংক শেয়ার ইস্যু তুমি মনে করবা 90% তুমি পারো। তাহলে আমরা একটু আলোচনায় দেখি, আবার মনে করিয়ে দিই, খেয়াল করি। প্রথমত যে জাবেদাটাতে থাকতে পারে এটা হচ্ছে শেয়ার আবেদন পাওয়া গেলে। শেয়ার আবেদন পাওয়া গেলে কি দিব আমরা? শেয়ার যদি আবেদন পাই তাহলে কোথায় পাবো? ব্যাংক ব্যালেন্সে। তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সেই শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করব। যদি অতিরিক্ত না পাই তাহলে ফেরত প্রদান করার কোনো দরকার নেই। তাহলে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হবে কখন? যখন অতিরিক্ত আবেদন পাওয়া যায়। তাহলে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর, প্রথম কন্ডিশন। চলে শেয়ার আবেদন আগের বার ক্রেডিট ছিল, এখন মূলধন হিসেবে স্থানান্তর করবে। শেয়ার আবেদন হবে ডেবিট, শেয়ার মূলধন হিসাব হবে কি ক্রেডিট। আর যদি অতিরিক্ত আবেদন পাওয়া যায় সাথে সাথে আমরা ব্যাংক হিসাব কি করে দেব? ক্রেডিট। আরেকটা জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ অথবা শেয়ার অবলেখকের কমিশন। তো ব্যাংক চার্জ, শেয়ার অবলেখকের কমিশন এগুলো হচ্ছে আমার জন্য খরচ। তাহলে ব্যাংক চার্জ অথবা শেয়ার অবলেখকের কমিশন হবে ডেবিট আর ব্যাংক হিসাব হবে কি ক্রেডিট। এই জাস্ট তিনটা যাবে। আমরা একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল খেয়াল করো সবাই। সমাহারে, সমাহার বলতে আজকে আমরা সমাহারটা নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করি, সমাহার সংক্রান্ত। হাতিরঝিল লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যে 30,000 শেয়ার বিভক্ত 30 লক্ষ
টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। যখন গঠন করা হয় তাহলে তার নিবন্ধিত যে প্রতিষ্ঠান আছে, নিবন্ধন প্রতিষ্ঠান থেকে সে নিবন্ধন নেয় যে ভাই আমি 100 টাকা মূল্যে 30,000 শেয়ার বাজারে ছাড়তে পারবো। এর কম ছাড়তে পারি কিন্তু এর বেশি বাজারে ছাড়বো না। একটার মূল্য হচ্ছে 100 টাকা, এরকম বাজারে অংশ থাকবে কয়টা? 30,000। তাহলে টোটাল আসে 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত হয়। এখনো কোনো লেনদেন হয়নি, গঠন করা হয়। কোম্পানি 20,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণ নিকট ইস্যু করে। ইস্যু করা মানে কি? বাজারে ছাড়ে বিক্রয় করার জন্য, যে ভাই বিজ্ঞাপন দেয় আপনারা কি কিনেন আমার এই কি প্রতিষ্ঠানের শেয়ার, নাম কি হাতির ঝিল লিমিটেড। তো যদি কোম্পানি 20,000 শেয়ার কি কেনার জন্য উদ্দেশ্যে ইস্যু করে, খেয়াল করে দেখো বাজারে সে ইস্যু করেছে 20,000 কিন্তু সে অনুমোদন নিচ্ছে কয় হাজার? 30,000। কারণ সে অ্যাজাম্পশন করেছে যে এই মুহূর্তে হয়তোবা কি কেউ 30,000 শেয়ার কিনতে চাবে না, কিনতে পারে কয় হাজার? 20,000 বার কম। সে 20,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে কি করে? ইস্যু করে, বাজারে ছাড়ে। এখনো কিন্তু কোনো লেনদেন হয় নাই, বাজারে ছাড়ছে সে কয় হাজার? 20,000 শেয়ার। একটার দাম কত? 100 টাকা। জনসাধারণ নিকট ইস্যু করলো, ইস্যু করতে সমস্ত শেয়ারের আবেদন পাবে। এবার যখন ছাড়া হলো, বেশি পায় নাই, 20,000-এর মাঝে সে 20,000 শেয়ারের আবেদন কি পেয়েছে? একটু খেয়াল করো, অতিরিক্ত আবেদন পায় নাই, পেয়েছে কয় হাজার? 20,000-এর মধ্যে 20,000। অতিরিক্ত এখানে কি আসে নাই। যদি না পাওয়া যায়, পাওয়া না গেলে যথাসময়ে শেয়ার গুলো বিলি করা হলো। তাহলে 1 নাম্বার প্রথমত করতে হবে জাবেদা লিখো, এরপর আর্থিক অবস্থা বিবরণী। একদম সিম্পল কথা। তো খেয়াল করো, জাবেদা যখন দিতে হবে, জাবেদার ছক করার ক্ষেত্রে, জাবেদার ছকটা সবাই তোমরা জানো। জাবেদার ছক এখন এই দ্বিতীয় বর্ষে আইসা কেউ পারো না, এটা আমার বিশ্বাসযোগ্য কথা। জাবেদার ছকটা সবাই পারো, একটু খেয়াল করো। অনুমোদন নিয়েছে, এটা কোনো লেনদেন নয়। বাজারে ইস্যু করেছে, এটাও লেনদেন নয়। লেনদেন কখন শুরু হবে? ওই যে 1 নাম্বার জাবেদা ছিল। 1 নাম্বার জাবেদা কি? শেয়ার আবেদন পাওয়া গেল। কতটা আবেদন পাওয়া গেল? ইস্যুকৃত সমস্ত শেয়ারের আবেদন পাওয়া গেল এবং যথাসময়ে বিলি করা হলো। সমস্ত শেয়ারের আবেদন পাওয়া গেছে। কয়টা শেয়ার বাজারে ছেড়েছে? 20,000। একটার দাম কত? 100। যদি 100 টাকা হয় 20,000 শেয়ারের দাম, তাহলে আমার মূল্য দাঁড়াচ্ছে কত? প্রথম যে জাবেদাটা সেটা হচ্ছে শেয়ার আবেদন পাওয়া গেল। শেয়ার আবেদন যদি পাওয়া যায়, শেয়ার আবেদনের দিকে একটু খেয়াল করি আমরা। 20,000 শেয়ার আবেদন পাওয়া গেছে। যদি আমি জাবেদাটা করি, ছকটা, তাহলে জাবেদা দাঁড়াচ্ছে তারিখ বিবরণ। জাবেদা তোমরা সবাই জানো, সবগুলো আগের মতন। তো প্রথম যে জাবেদাটা দাঁড়াবে শেয়ার আবেদন পাওয়া গেল। 20,000 শেয়ার আবেদন পেয়েছি। আমি আবারও দেখাচ্ছি, 20,000 শেয়ার আবেদন যদি পাওয়া যায়, শেয়ার বিক্রয় উদ্দেশ্যে ইস্যু করা হলো সমস্ত শেয়ার আবেদন, বেশি পাইনি 20,000। তাহলে জাবেদা আছে, প্রথম জাবেদারে কি শিখিয়েছিলাম? শেয়ার আবেদন হিসাব ডেবিট, সরি, প্রথম জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি একটু দেখাই, বোর্ডে দেখে না থাকে, এখানে একটু খেয়াল করো। সবাই একটু খেয়াল করো, প্রথম যে আবেদনের শেয়ার টাকাটা পাওয়া গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। কয় হাজার শেয়ার পাওয়া গেছে? 20,000। 20,000 প্রতিটা দাম কত? 100। তাহলে 20,000 গুণ 100। আমি যদি এটাকে একটু খেয়াল করে দেখি, এটা দাঁড়াচ্ছে কত? 20,000 গুণ 100। 20,000 শেয়ার, প্রতিটা দাম 100 টাকা। তার মানে প্রথম যে আবেদন পেয়েছি 1 নাম্বার জাবেদা, জাবেদার ছক করে, ছকের ভিতরে আমরা জাবেদাটা দিব। জাবেদাটা কি দাঁড়াচ্ছে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত? 20,000 টাকা। 20,000 শেয়ার 100 টাকা করে, 20 লক্ষ টাকা। এরপর শেয়ার আবেদন পাওয়ার পর আমাদের দ্বিতীয় জাবেদাটা কি ছিল? শেয়ার আবেদনের টাকা মূলধন হিসেবে স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত প্রদান। এখন এখানে এই অংশে সমস্ত আবেদন পাওয়া গেল,
একটাও বেশি পাই না, 20,000-এর মধ্যে 20,000 পেয়েছি, বেশি পাই না। যদি বেশি পাই তাহলে জাবেদা ছিল শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন বেশি পাই না তাহলে ব্যাংক হিসাব আসবে না, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সিম্পল। শেয়ার আবেদন কত টাকা ছিল ক্রেডিট? 20 লক্ষ। এখন শেয়ার আবেদন হবে ডেবিট 20 লক্ষ টাকা। ঠিক শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে 20 লক্ষ টাকা। শেয়ার আবেদন টোটাল যত ছিল তত আগে ছিল ক্রেডিট 20 লক্ষ, এখন আবার ঠিক ডেবিট হবে কত? 20 লক্ষ টাকা। এখন যেহেতু অতিরিক্ত নাই, আমি ভুলক্রমে ব্যাংক হিসাব লিখে ফেলছিলাম, এটা হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 20 লক্ষ টাকা। জাস্ট জাবেদা শেষ। ব্যাংক চার্জ নাই, ব্যাংক কমিশনও কি এখানে নাই। তাহলে আমরা একটু খেয়াল করি, সিম্পল একদম জাবেদা। প্রথম যে জাবেদার অংশটা থাকবে তা হচ্ছে শেয়ার আবেদন পাওয়া গেল, বাকিগুলো লেনদেন নয়। শেয়ার আবেদন পাইলাম কত? 20,000 শেয়ার পাইলাম 100 টাকা করে, তাই শেয়ার আবেদন ব্যাংক হিসাব দেবে, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 20,000 গুণ 100, 20 লক্ষ টাকা। এরপর এই টাকা কোথায় যাবে? শেয়ার মূলধন হিসাবে। তাহলে শেয়ার মূলধন হিসাব যদি স্থানান্তর করে শেয়ার আবেদন আগে যা ক্রেডিট ছিল এখন হবে কি? ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এরপর বলছে তোমাকে কি করার জন্য? আর্থিক অবস্থা বিবরণী করার জন্য। আর্থিক অবস্থা বিবরণী করার জন্য তোমাকে জাস্ট যে জাবেদাটা আছে এটা দেখে দেখে তুমি আর্থিক অবস্থা বিবরণী করতে পারবে। আর্থিক অবস্থা করার জন্য আর্থিক অবস্থা বিবরণীর ছকটা আমরা সবাই মোটামুটি কি জানি যে আর্থিক অবস্থা বিবরণীর ছকটা কিরকম। একটু খেয়াল করি আমরা বোর্ডের দিকে। বিবরণ, টাকা টাকা টাকা। তোমরা জানো উপরে লেখাগুলো লিখতে হবে। এটা কোন কোম্পানি? হাতির ঝিল কোম্পানি। এখানে যেহেতু কোনো তারিখ নাই, এত সালে এত তারিখে প্রস্তুত। এবার কি? আর্থিক অবস্থা বিবরণী, লেখাটা উপরে লিখে নিতে হবে। এবার আর্থিক অবস্থা বিবরণী করার জন্য আর্থিক অবস্থা বিবরণী জানি আমরা দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে কি দায় ও মালিকানা সত্ত্ব। প্রথমে সম্পদ সমূহ। সিম্পল। সম্পদ সমূহের ভিতরে এই যে এখানে জাবেদা আছে, একটা সম্পদই আছে এখানে, ব্যাংক হিসাব। জাবেদারের দিকে লক্ষ্য করবে সবাই, আগের অংশটা ব্যাংক হিসাব, শুধু ব্যাংক। তাহলে প্রথমে যে লিখতে হবে সম্পদ সমূহের ব্যাংক। আমরা জানি কোন সম্পদে থাকে? চলতি সম্পদ, ব্যাংক হিসাব। এবার টাকার দিকে একটু তাকাই। ব্যাংক হিসাব, ব্যাংকে হিসাব ডেবিট কত টাকা? 20 লক্ষ। আর কোথাও ব্যাংক হিসাব আছে? নাই। তাহলে ব্যাংক হিসাব কত টাকা? 20 লক্ষ টাকা। সরাসরি আমরা এখানে দেখো 20 লক্ষ টাকা। শেষ। আমাদের যোগফল নেমে গেল, আর সম্পদ নাই। 20 লক্ষ প্লাস সম্পদ পাস শেষ। এরপর আরেকটা অংশ হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এখানে লিখব দায় ও, এখানে মালিকানা সত্ত্ব না লেখা শেয়ার হোল্ডার সত্ত্ব লেখাটাই উত্তম। শেয়ার হোল্ডার সত্ত্ব। প্রথম সম্পদ পাস শেষ। এরপর দায় ও শেয়ার হোল্ডার সত্ত্বের ভিতর শুধু মূলধন যে অংশটা আছে, মূলধনের আমরা জানি মূলধনের অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রথম মূলধনটা হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন লিখে প্রতিটি, একটু খেয়াল করি অনুমোদিত মূলধন। একটু দেখো অনুমোদন নিয়েছিলাম কত করে? 100 টাকা মূল্যে 30,000 শেয়ার বিভক্ত 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। তাহলে একটার দাম হচ্ছে 100 টাকা, 30,000 শেয়ার অনুমোদন নিয়েছি, মোট হচ্ছে 30 লক্ষ টাকা। প্রতিটি 100 টাকা মূল্যে
30,000 শেয়ার ব্রেকেটে দেব। তার মানে টোটাল দাঁড়াচ্ছে আমার কত, 30 লক্ষ টাকা। এই অনুমোদিত মূলধন হিসাবপত্রে কোথাও যোগ বিয়োগ হবে না, এটা জাস্ট দেখানোর জন্য এখানে ক্লোজ হয়ে যাবে। এটাকে কোনো যোগ করা যাবে না, বিয়োগ করার দরকার নেই, জাস্ট দেখানোর জন্য। আমি অনুমোদন নিয়েছিলাম কত, 30,000 শেয়ার, একটা দাম কত 100 টাকা, মোট 30 লক্ষ টাকা অনুমোদন নিয়েছিলাম। অনুমোদিতের পর দ্বিতীয় যে মূলধনটার নাম তা হচ্ছে ইস্যুকৃত মূলধন। দ্বিতীয় মূলধনটার নাম হচ্ছে ইস্যুকৃত মূলধন। এবার একটু তাকাও, ইস্যুকৃত বাজারে আমি ছেড়েছি, এই যে কোম্পানি 20,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণের নিকট ইস্যু করলো, বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছে। এই যে ইস্যু করা, এটাকে বলা ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনটা একটু খেয়াল করে দেখবা, 20,000 শেয়ার ইস্যু করা হয়েছে। মূল্য কত, মূল্য ঠিক আগেরটা, যদি বেশি হতো তাহলে বলেই তো অধিহারে 10 টাকা অধিহারে, বা কম মূল্যে হলে তাহলে বলেই তো 10 টাকা কি অবহারে। কোনো কিছু বলা নাই, তাহলে বুঝতে হবে যত মূল্য আছে ঠিক তত মূল্যে। তাহলে 30,000 অনুমোদন নিয়ে আমি ইস্যু করেছি 20,000, তার মানে দাঁড়াচ্ছে অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে। এবার আর 30,000 ইস্যু করি নাই, ইস্যু করেছি 20,000 শেয়ার। তার মানে 100 আর 20, এখানে হচ্ছে 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকাও ইস্যুকৃত যা আছে তাও কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দুইটা টান দিয়ে যা সমাপ্ত করে দিব, কারণ ইস্যু করা এটাও এখনো লেনদেন হয় না। লেনদেন শুরু হয়েছে কখন, শেয়ার আবেদন পাওয়া গেল তখন থেকে। এটাও ক্লোজ হবে, এটাও ক্লোজ হয়ে যাবে, এটা কোনো লেনদেনে আসবে না। এরপর অনুমোদিতর পর ইস্যুকৃত মূলধন, ফাইনালে যে মূলধনটা তার নাম হচ্ছে বিলিকৃত ও আদায়কৃত মূলধন। বিলিকৃত ও আদায়কৃত মূলধন লিখে একটা টান দিয়ে দেব। এবার বিলিকৃত আদায়কৃত বলতে যথাসময়ে শেয়ারগুলো বিলি করা হলো। কোন শেয়ারগুলো, ওই যে 20,000 শেয়ার বিলি করা হয়েছে, কমও বিলি করা হয় না, বেশিও কি বিলি করা হয় নাই, 20,000 শেয়ার বিলি করা হয়েছে। তাহলে 20,000 শেয়ার, প্রতিটা শেয়ারের দাম মনে রাখবা, কখনো শেয়ারের দাম বাড়েও না কমেও না। শেয়ার অবহারে যখন অধিহার করবো, ব্যবহার করবো, দেখবো অধিহারে 20 টাকা বেড়ে গেছে, কিন্তু শেয়ারের দাম যত অনুমোদন নেওয়া হয়েছে সবসময় তাই কি থাকবে। তাহলে প্রতিটি কত টাকা করে, 100 টাকা মূল্যে 20,000 শেয়ার। তার মানে কত দাঁড়াচ্ছে, 20 লক্ষ। যোগফল, এটার কোনো যোগ নাই, এটাই যোগফল নামে কত, 20 লক্ষ ক্লোজ। তাহলে দেখো সম্পদ দাঁড়াচ্ছে 20 লক্ষ, দায় এবং মূলধন দাঁড়াচ্ছে 20 লক্ষ। তাহলে আমি আবার বলে দিই, জাস্ট আমাকে সমাহারের সময় যে যাবে তারা জানতে হবে। শেয়ার আবেদন পাওয়া গেল, এখানে কি নাই, কমিশন নাই, চার্জ নাই, এই জন্য আসে নাই। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে যে অঙ্কটা দেখাবো সেখানে দেখবো আমরা কি চার্জ আছে এবং কি কমিশন আছে, সেখানে কি দেখতে পাবো। অল্প অল্প করে শিখবো, একটু খেয়াল করে দেখবো। প্রথমত শেয়ার আবেদন পাওয়া গেল। শেয়ার আবেদন যখন পাই, তাহলে শেয়ার আবেদন হিসাব পাওয়ার সময় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব কি ক্রেডিট। এবং এই শেয়ার আবেদনের টাকা কোথায় নিব, মূল টার্গেট মূলধন হিসাবে। তাহলে দাঁড়াবে কি, শেয়ার আবেদন আগে যা ক্রেডিট ছিল এখন হবে কি ডেবিট, আর মূলধন হিসাব কি ক্রেডিট। যদি বেশি পাই, নেক্সট ক্লাসে আমরা দেখবো, তাহলে শেয়ার আবেদন ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে। এর সাথে সাথে ব্যাংক হিসাবও কি হবে, ক্রেডিট হবে। এরপর ব্যাংক চার্জ বা অবলোকনের কমিশন, এটা এক প্রকারের খরচ। তাহলে ব্যাংক চার্জ এবং অবলোকনের কমিশন যদি থাকে, এটা হবে ডেবিট, আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এখন এই অঙ্কের দিকে আমরা একটু, আজকে যে অঙ্কটা দেখলাম একটু খেয়াল করে আবার স্মরণ করে দিচ্ছে। হাতের জিল কোম্পানি প্রতিটি 100 টাকা মূল্যে এতটি শেয়ার, 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনের কোনো জাবেদা নেই। কোম্পানি এত 20,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছে, ইস্যুরও কোনো জাবেদা নেই। জাবেদা কখন শুরু হবে, জনসাধারণ নিকট ইস্যুকৃত সমস্ত শেয়ার আবেদন পাওয়া গেল। যখন আবেদন পাওয়া হয় তখন জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। কয়টা শেয়ার আবেদন পাওয়া গেছে, 20,000, প্রতিটার দাম হচ্ছে 100, 20 লক্ষ টাকা। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন। ব্যাখ্যা লিখে দেবো, 20,000 শেয়ার আবেদন পাওয়া গেল। এরপর যে আবেদন হবে, শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে, যেটা যতটা শেয়ার ইস্যু করা হয়েছে ঠিক ততটা আবেদন পাওয়া গেছে, বেশি পাওয়া যায় না, তার মানে ব্যাংক হিসাব আসবে না।
তাহলে যদি মূলধন হিসেবে স্থানান্তর করা হয় তার মানে দাঁড়াবে শেয়ার আবেদন আগে ক্রেডিট ছিল, এখন হবে কি ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব হবে কি ক্রেডিট। এখানে 20 লক্ষ টাকা ডেবিট হবে আর শেয়ার মূলধন হিসাব কি হবে ক্রেডিট হবে 20 লক্ষ টাকা। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় খণ্ডে বলা হবে যে কি বের করো আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা দুইটা পার্ট, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে কি দায় ও শেয়ার হোল্ডার সাথে সম্পদ। জাস্ট জাবেদার দিকে তাকায় দেখবে সম্পদ কি আছে, জাবেদার দিকে সম্পদ একটা সম্পত্তি থাকবে, এটা হচ্ছে কি ব্যাংক হিসাব। তো ব্যাংক এখানে 2,20 লক্ষ টাকা, তার মানে এখানে চলতি সম্পদ সমূহ ব্যাংক হিসাব 20 লক্ষ, যোগফল 20 লক্ষ নেবে ক্লোজ শেষ। এরপর দায় ও শেয়ার হোল্ডার সত্ত্ব, শেয়ার হোল্ডার সত্ত্ব শেয়ার মূলধন ভাগ করা হয়, তোমাকে কতগুলো ভাগে ভাগ করা। প্রথম হচ্ছে অনুমোদিত মূলধন, তাহলে আমরা অঙ্কটার দিকে তাকিয়ে দেখেছি যে প্রতিটি 100 টাকা মূল্যে 30,000 শেয়ারে কি অনুমোদন নেওয়া হয়েছে, তাহলে প্রতিটি 100 টাকা মূল্যে 30,000 শেয়ার, 30 লক্ষ ক্লোজ। এটা কোনো কাজ নেই, এটা জাস্ট দেখানো, শো করা যে আমি অনুমোদন নিয়েছিলাম কত 30 লক্ষ টাকা। এরপর ইস্যুকৃত, বাজারে ছেড়েছি আমি কত 20,000 শেয়ার, বেশি মূল্যে না কম মূল্যে না, ওই মূল্যে, তার মানে প্রতিটি শেয়ার 20,000, 100 টাকা মূল্যে 20,000 শেয়ার, 20 লক্ষ টাকা ক্লোজ। এটার ইস্যু করার কোনো কাজ নাই, এটা লেনদেন নয়। তারপর বিলিখিত এবং আদায়কৃত, বাজারে ছাড়ার পর টাকা আদায় করেছি কত পুরা 20,000, সমস্ত শেয়ারের টাকা আদায় করা হয়েছে, প্রতিটির দাম 100 টাকা, 20,000 শেয়ার গুণ দিলে হয় 20 লক্ষ টাকা। এই দুইটার কোনো প্রকারের আমাদের এই দুইটাকে কোনো প্রকারই আমাদের যোগ করার দরকার নেই, জাস্ট শেষে 20 লক্ষ 20 লক্ষ, এখানে 20 লক্ষ এখানে 20 লক্ষ, দুই পাশে। পরবর্তী ক্লাসে আমরা সমহার এর আরেকটা অঙ্ক করব, অধিহার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, মনোযোগ সহকারে দেখো। যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমরা সলিউশন করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।